ওকে, আমরা শুরু করছি আজকে আমাদের নতুন টপিক ক্লাসিফিকেশন অফ ফ্রেজ। তো তার আগে সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং অভিনন্দন। ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস আমরা শেষ করেছি। আমরা ক্লাসিফিকেশন অফ ক্লজ দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্রেজ। এই টপিকসটা আমরা একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি তার আগে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজ জিনিসটা হচ্ছে আমাদের কি। ফ্রেজটা হচ্ছে আমরা একটু স্টার্ট দিয়ে একটু লিখে রাখি যে আমাদের এ গ্রুপ অফ ওয়ার্ড, এ গ্রুপ অফ, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি ওয়ার্ড, তার মানে আমরা এখানে যেটা বলতেছি একগুচ্ছ শব্দের সমষ্টি, সেটাকে আমরা সাধারণত বলতেছি হচ্ছে কি ফ্রেজ। তাহলে হোয়াট ইজ ফ্রেজ যদি আমাকে বলা হয় তাহলে আমরা এখানে সাধারণত যেটা ধরে নেই এ গ্রুপ অফ ওয়ার্ড মানে একগুচ্ছ শব্দের সমষ্টি। তো এখন দেখা যাচ্ছে যে ফ্রেজটা আমাদের সাধারণত কী দিয়ে তৈরি হয় এটা আমাদের একটু জানা দরকার। তো আমরা ফ্রেজটা সাধারণত কী দিয়ে তৈরি করি? প্রিপোজিশন দিয়ে ফ্রেজ তৈরি হয়। প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন দিয়ে আমাদের কি করা হয়? ফ্রেজ তৈরি হয়। ওকে, অর্থাৎ আমি যদি ক্লজ আর ফ্রেজের ভিতরে আমি ডিফারেন্সিয়েট করি, পার্থক্যটা যদি করি, তাহলে হচ্ছে ক্লজের কাজ হচ্ছে আমাদের সাধারণত দুইটা সেন্টেন্সকে আমাদের যুক্ত করা, আর ফ্রেজের কাজ হচ্ছে আমাদের কিছু ওয়ার্ডকে যুক্ত করা। আর সাধারণত আমাদের যেটা দেওয়া হয় যে প্রিপোজিশন দিয়ে আমরা সাধারণত কিছু ওয়ার্ডকে যুক্ত করে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ফ্রেজ। মানে প্রিপোজিশনের কাজ হচ্ছে আমাদের ফ্রেজ তৈরি করা, আর কনজাংশনের কাজ হচ্ছে ক্লজ তৈরি করা। তো যাই হোক, আমরা আজকে কনজাংশন নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে আমাদের আজকের বিবেচ্য বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্রেজ। তাহলে ফ্রেজটা কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের প্রিপোজিশন দিয়ে আমাদের সাধারণত কী তৈরি করা হয়? ফ্রেজটা হচ্ছে আমাদের সাধারণত তৈরি করা হয়। এখন আমরা আসবো ফ্রেজের ক্লাসিফিকেশনে, যে ক্লাসিফিকেশন অফ ফ্রেজ অর্থাৎ ফ্রেজ কত প্রকার, কি কি, এইগুলো নিয়ে আমাদের মূলত কি করতে হবে? একটু আলোচনা করতে হবে। তো আমি আগেই কিন্তু একটা কথা বলেছিলাম যে ফ্রেজ হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্রিপোজিশন দিয়ে তৈরি হয়। তো আমরা ফ্রেজ কয় প্রকার এটা আলোচনা করার আগে আমরা একটু জেনে নেই যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। তো আমরা কিন্তু সবাই জানি, এটা আমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে যে আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ কিন্তু হচ্ছে আমাদের 8 প্রকার। তো আমাদের ফ্রেজ হচ্ছে আমাদের মূলত হচ্ছে কয় প্রকার? ফ্রেজ হচ্ছে আমাদের 7 প্রকার। তো একটা প্রকার ফ্রেজ হচ্ছে আমাদের নাই, সেটা হচ্ছে প্রোনাউন ফ্রেজ নাই। প্রোনাউন ছাড়া পার্টস অফ স্পিচ যত প্রকার আছে ঠিক ততগুলো আমাদের কিন্তু ফ্রেজ আছে। তাহলে আমি আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচ আমরা নর্মালি জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে নর্মালি 8 প্রকার, বাট ফ্রেজ হচ্ছে 7 প্রকার। একটা প্রকার ফ্রেজ কিন্তু আমাদের নাই, সেটা হচ্ছে প্রোনাউন ফ্রেজটা নাই। এইটা ছাড়া আমাদের যতগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে কি, মানে যত পার্টস অফ স্পিচ আছে সবগুলো দিয়ে আমরা কি বলি? ফ্রেজ আমরা সাধারণত তৈরি করতে পারি। তো প্রথমেই আমরা একটু করবো হচ্ছে কি নাউন ফ্রেজ। সর্বপ্রথম একটু আমরা আলোচনা করি হচ্ছে কি নাউন ফ্রেজ সম্পর্কে আমরা কি করব? একটু আলোচনা করব। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে নাউন ফ্রেজ কি বা নাউন ফ্রেজ আমাদের কোথায় এবং কিভাবে বসে, এই জিনিসগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। তো সাধারণত নাউন ফ্রেজ হচ্ছে সেইটাই, নাউন সম্বলিত যে ফ্রেজটা থাকে সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি? আমরা বলে থাকি নাউন ফ্রেজ হচ্ছে আমরা বলে থাকি। যেমন আমি এখানে যেটা লিখলাম যে এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ, তার সাথে যদি আমরা লিখি হচ্ছে লেটার্স, ইজ রেসপেক্টেড বাই অল। ইজ, তার সাথে আমি এখানে লিখলাম রেসপেক্টেড বাই অল। তাহলে আমাকে যদি এখানে বলা হয় যে এখানে আমাদের ফ্রেজ কোনটা? আমাদের ফ্রেজ হচ্ছে আমাদের কি অফ লেটার্স, এটাকে আমরা কি বলছি? ফ্রেজ। আর এইটা আমাদের কি যুক্ত থাকলো? এই নাউন সহ যুক্ত থাকলো। তার মানে আমাদের এই মেন অফ লেটার্স এই টোটালটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি আমরা ফ্রেজ বলবো। কেন? নাউন প্লাস হচ্ছে তার সাথে আমাদের যে ওয়ার্ডটা যুক্ত থাকবে সেটাকে আমরা সাধারণত কি বলছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমাদের এখানে নাউনটা আমাদের কি ছিল? এ ম্যান। আর এখানে যদি আমাকে ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অফটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন, আর প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি? ফ্রেজ বলে থাকি। এবং ফ্রেজের সাথে নর্মালি আমাদের কি যুক্ত আছে? এই নাউনটা যুক্ত আছে। তাহলে দ্যাটস এই ম্যান অফ লেটার্স, এটাকে আমরা সাধারণত কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে কি নাউন ফ্রেজ। তাহলে একটু যদি চিন্তা করি যে ইজ রেসপেক্টেড, এটা হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে ভার্বের আগে কিন্তু আমাদের কিন্তু কি দেওয়া আছে? এই ফ্রেজটা দেওয়া আছে। কারণ আমরা কিন্তু জানি যে নাউন ফ্রেজটা অবশ্যই যে কোনো একটা ভার্বের সাবজেক্ট অথবা কি আমাদের অবজেক্ট আকারে থাকবে। কারণ আমরা জানি নাউন কোথায় কোথায় বসে। নাউন একটা সেন্টেন্সের বা একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কিন্তু কি অবজেক্ট আকারেও বসতে পারে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে অফ লেটার্স এটা আমাদের ফ্রেজ ছিল এবং তার সাথে আমাদের কি যুক্ত আছে? নাউন যুক্ত আছে। এটাকে আমরা কি বলতেছি? নাউন ফ্রেজ আমরা বলতেছি। এরপরে যদি আমরা বলি যে উই, তার সাথে যদি আমরা লিখি হচ্ছে সিলেক্টেড,
উই সিলেক্টেড দ্য, তার সাথে আমি যদি এখানে লিখি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, তো আমরা এখানে যেটা লিখলাম যে উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি উইথ অ্যান, এর সাথে আমরা এখানে কি লিখলাম আউটস্ট্যান্ডিং রেজাল্ট, উইথ অ্যান আউটস্ট্যান্ডিং, তার সাথে আমরা যদি দিই এখানে আমরা দিলাম হচ্ছে রেজাল্ট। তাহলে আমাকে যদি নর্মালি বলে যে এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, তাহলে আমি বলবো হচ্ছে কি উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড, এবং তার সাথে নর্মালি আমাদের কি যুক্ত আছে, নাউন যুক্ত আছে। তাহলে আমরা ফ্রেজটা কিন্তু আগে প্রথমে আইডেন্টিফাই করব, কারণ ফ্রেজ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে, মাস্ট বি কিন্তু কি লাগবে, প্রিপোজিশন লাগবে। তাহলে আমি আগে এখানে ফ্রেজটা আইডেন্টিফাই করলাম, আমাদের থাকলো কি উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এটা ফ্রেজ, এবং তার সাথে আমাদের কি যুক্ত আছে, অলরেডি নাউন যুক্ত আছে। তাহলে এই টোটালটা যদি আমি একসাথে যদি আন্ডারলাইন করি, অর্থাৎ আমাকে আন্ডারলাইন করে বলে দিবে যেটা আমাদের কোন ফ্রেজ, তাহলে আমরা এখানে কি বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ, অর্থাৎ যে ফ্রেজের পূর্বে আমাদের কি থাকবে, অবভিয়াসলি নাউন থাকবে, দ্যাট সেই টোটাল আন্ডারলাইনটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ। তো আমি বলেছিলাম নাউন ফ্রেজটা আমাদের ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারে, আবার কি ভার্বের অবজেক্ট আকারে, মানে পরেও কিন্তু আমাদের আসতে পারে। তাহলে নাউন ফ্রেজ মূলত হচ্ছে দুটো জায়গায় বসে, যেমনভাবে একটা নাউন বসে ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে, অনুরূপভাবে আমরা ফ্রেজটাও কিন্তু আমরা মূলত কি সেইভাবে কিন্তু আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমরা বেসিক্যালি এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে নাউন ফ্রেজটা হচ্ছে আমাদের কোথায় এবং কি ভাবে বসে, বা আমরা কিভাবে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তো নাউন ফ্রেজ আমাদের গেল, এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজে। তো নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ খুবই কাছাকাছি, এই জন্য আমি দুটো লিখছি। আর আগে কিন্তু আমি বলেছিলাম যে প্রোনাউন ফ্রেজ কিন্তু আমাদের কিন্তু নেই, প্রোনাউন ফ্রেজ কিন্তু নেই। সো এই জন্য প্রোনাউন ফ্রেজটা আমি আলোচনা এখানে করছি না। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করার আগে আমি আগে জেনে নিব অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা বা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা, যে ওয়ার্ডটা আমাদের কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলোকে প্রকাশ করে থাকে, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডজেক্টিভ। বাট এখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করছি না, এখন আমরা করতেছি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটাও কিন্তু কি করবে, কোনো নাউন বা প্রোনাউনকে রিপ্রেজেন্ট করবে, বা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যে ওয়ার্ডটা আমাদের ওই নাউন বা প্রোনাউনকে আমাদের মডিফাই করে, সেটাকে যেমন আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে তেমনই, যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড যদি আমাদের কি করে, কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলবো, আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা একটু নিয়মে আমরা যাই। যেমন আমি এখানে লিখলাম, সেম একই এক্সাম্পল আমি দিব কারণ আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম এ ম্যান অফ লেটার্স, ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এ ম্যান অফ লেটার্স ইজ, তার সাথে যদি আমি লিখি রেসপেক্টেড বাই অল, রেসপেক্টেড বাই, তার সাথে আমরা এখানে কি লিখলাম, অল। তাহলে এই যে আমি লিখলাম যে এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড বাই অল, তাহলে আমরা যদি বলি এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, তাহলে আমরা এখানে কি বলবো, অফ লেটার্স, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড, তাহলে আমরা এটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড বাই অল, তাহলে আমাদের এখানে ফ্রেজ কোনটা, অফ লেটার্সটা হচ্ছে ফ্রেজ। এখন এই ফ্রেজের পূর্বে অলরেডি আমাদের এখানে কি দেওয়া আছে, অলরেডি নাউন যুক্ত আছে। তাহলে যে ফ্রেজের পূর্বে আমাদের নাউন থাকবে বা প্রোনাউন থাকবে, দ্যাটস ওই ফ্রেজটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, মানে যে ফ্রেজটা আমি আইডেন্টিফাই করলাম, সেই ফ্রেজটাকে আমরা এখানে কি বলছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি লিখেই দিলাম। তাহলে আমাদের টোটালি আন্ডারলাইনের উপর ডিপেন্ড করবে। যদি আমি প্রথম সেন্টেন্সে লিখেছিলাম এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড বাই অল, তার মানে আমার ফ্রেজটা দেওয়া ছিল, তার পূর্বে কিন্তু কি দেওয়া ছিল, নাউন দেওয়া ছিল, তাহলে ওইটাকে আমরা কিন্তু বলছি নাউন ফ্রেজ। আর এখন আমার আন্ডারলাইনটা যদি এতটুকু শুধু থাকে, অফ লেটার্সটা যদি থাকে, তাহলে এখন এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কেন? কারণটা হচ্ছে এই ফ্রেজের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে, অলরেডি আমাদের কিন্তু একটা নাউন দেওয়া আছে। তাহলে আমি বলছিলাম যে ফ্রেজের পূর্বে আমাদের কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, দ্যাট সেই ফ্রেজটাকে আমরা সাধারণত কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলবো। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ আর নাউন ফ্রেজ কিন্তু খুবই একটা ক্লোজ একটা বিষয়। তাহলে আমাদের প্রিপোজিশনযুক্ত ওয়ার্ডটাকে আমরা সাধারণত কি বলতেছি, আমরা ফ্রেজ বলছি। এবং যদি কোনো ফ্রেজের পূর্বে এরকম নাউন দেওয়া থাকে বা প্রোনাউন দেওয়া থাকে, দ্যাটস ওই ফ্রেজটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ খুবই কাছাকাছি, যে ওই নাউনটা যদি বাদ দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আর যদি আমরা নাউন সহ যদি আন্ডারলাইন করি এবং তখন যদি বলা হয় যে এটা কোন ফ্রেজের পর্যায়ে পড়বে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমাদের আন্ডারলাইনের উপর ডিপেন্ড করতেছে কিন্তু নাউন ফ্রেজ আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, সেম এখানে যে উদাহরণটা দিয়েছিলাম ওই উদাহরণটাই দিব। যেমন আমি এখানে লিখলাম উই সিলেক্টেড দ্য, তার সাথে যদি আমি এখানে লিখে থাকি অ্যাপ্লিকেন্ট, উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট, এর সাথে যদি আমি লিখি
উইথ অ্যান, এর সাথে আমি লিখলাম হচ্ছে কি আউটস্ট্যান্ডিং রেজাল্ট। উইথ অ্যান, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি আউটস্ট্যান্ডিং, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি রেজাল্ট। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, তাহলে এখন যদি আমি বলি এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, তাহলে আমরা ইজিলি বলবো উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট। দ্যাটস, এটাকে আমরা আইডেন্টিফাই করলাম কি হিসাবে, ফ্রেজ হিসেবে। কেন? কারণ আমরা জানি এবং শুরুতে কিন্তু আমি বলেছিলাম বা এখানে লেখা আছে যে প্রিপোজিশন দিয়ে কি তৈরি করা হয়, ফ্রেজ তৈরি করা হয়। ওকে, তাহলে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট দিস ইজ ফ্রেজ। এখন আমরা আসি ক্লাসিফিকেশনে যে এই ফ্রেজটা আমাদের কোন ক্যাটাগরিতে পড়বে। তো আমরা দেখলাম যে উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট এই ফ্রেজের পূর্বে অলরেডি কিন্তু আমাদের একটা কি আছে, দ্য অ্যাপ্লিকেন্ট, দিস ইজ নাউন। তাহলে আমরা আগের উদাহরণটা আমরা একটু আলোচনা করি নাউন ফ্রেজের। যেমন আমি বলেছিলাম উই সিলেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট, তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে ফ্রেজ এবং তার পূর্বে কিন্তু নাউন দেওয়া ছিল। বাট এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই ফ্রেজটা কিন্তু আমাদের কোথায়, নাউনের পরে কিন্তু দেওয়া আছে, এবং এই ফ্রেজটা আমাদের কি করতেছে, যে কোনো একটা নাউনের ব্যাপারে কথা বলছে। তাহলে এই যে ফ্রেজটা আমাদের বেসিক্যালি আমাদের কি, তার পূর্বে আমাদের নাউন দেওয়া আছে, তাহলে এই ফ্রেজটাকে আমরা সাধারণত বলতেছি হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে ফ্রেজের পূর্বে আমাদের এরকম কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে, দ্যাটস ওই ফ্রেজটাকে আমরা সাধারণত কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে ফ্রেজের পূর্বে আমাদের সাধারণত এরকম নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, দ্যাটস সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু খুবই কাছাকাছি, জাস্ট ডিপেন্ড অন হচ্ছে আন্ডারলাইনের উপরে, যে আমি যদি আন্ডারলাইনটা নাউন সহ যদি ওই ফ্রেজটাকে যদি ইন্ডিকেট করি, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন ফ্রেজ। আর যদি আন্ডারলাইনটা শুধু ফ্রেজের নিচে থাকে এবং সেই ফ্রেজের পূর্বে যদি নাউন দেওয়া থাকে, দ্যাটস ওইটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি। তাহলে আমি আশা করি যে বুঝাইতে পারছি যে আমাদের নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ জিনিসটা আমাদের কি। তাহলে আমরা আশা করি নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পেরেছি। নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করার পরে আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব ফ্রেজ। আমরা একটু সিরিয়াল মেনটেন করি, যেভাবে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন দেখেছিলাম ঠিক সেইভাবে আমরা এখন একটু আলোচনা করব হচ্ছে কি ভার্ব ফ্রেজ সম্পর্কে। আসলে ভার্ব দিয়ে তো আমরা আসলে একটা মানে মনোভাব প্রকাশ করে থাকি, তাহলে ভার্ব আবার ফ্রেজ কিভাবে হয় এটা আমাদের একটু জানতে হবে আর কি। তো আমাদের ইংলিশ গ্রামার একটা টপিকস আছে যেটাকে আমরা সাধারণত বলে থাকি গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব জিনিসটা কি, যে ভার্বের সাথে আমাদের যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে থাকে, দ্যাটস ওই ভার্ব প্লাস প্রিপোজিশন, এই দুটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গ্রুপ ভার্ব হিসেবে আমরা সাধারণত ধরে থাকি। ওকে, তাহলে আমাদের যে বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে ভার্বের সাথে আমাদের যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে থাকে, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, ভার্ব ফ্রেজ। তো অর্থাৎ গ্রুপ ভার্বগুলোই কিন্তু আমাদের মূলত কি ভার্ব ফ্রেজ হিসেবে আমাদের পরিচিত। যেমন আমি এখানে লিখলাম যে আই ডোন্ট, এরপর আমরা কি লিখলাম, কেয়ার ফর, এর সাথে আমরা কি লিখলাম, রেসপেক্টিং ইউ। আই ডোন্ট কেয়ার ফর, তার সাথে আমরা এখানে কি লিখলাম, রেসপেক্টিং, তার সাথে আমরা কি লিখলাম, ইউ। তাহলে আমাদের ভার্ব কোনটা দেওয়া আছে, কেয়ারটা হচ্ছে ভার্ব, তার সাথে আমাদের অলরেডি কি যুক্ত আছে, প্রিপোজিশন যুক্ত আছে। তাহলে আমরা যদি দেখি যে ভার্ব প্লাস তার সাথে আমাদের কি যুক্ত হয়ে গেল, প্রিপোজিশন কিন্তু যুক্ত হয়ে গেল। তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন এই দুইটা ওয়ার্ড মিলাই আমরা এটাকে সাধারণত আমরা কি বলতেছি, ভার্ব ফ্রেজ বলতেছি। তাহলে ভার্ব ফ্রেজটা আমাদের সবসময় যে ভার্ব থাকবে আর তার সাথে আমাদের কি যুক্ত থাকবে, প্রিপোজিশন যুক্ত থাকবে, দ্যাটস এই দুইটা ওয়ার্ড মিলাই আমরা এটাকে সাধারণত আমরা কি বলতেছি, ভার্ব ফ্রেজ। তাহলে এখন আমাদের গ্রুপ ভার্ব বলতে আমরা যেটা বলছিলাম যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত করে যদি সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গ্রুপ ভার্ব হচ্ছে আমরা বলে থাকি। যেমন আমি এখানে লিখলাম যে আই হ্যাভ কাম বাই এ লেটার। তাহলে একটু যদি খেয়াল করি আমার এখানে ভার্ব কোনটা, কাম, প্রিপোজিশন কোনটা, বাই, এটা হচ্ছে প্রিপোজিশন কিন্তু। তো আমরা জানি যে কাম মানে কিন্তু আসা, আর কাম বাই বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি পাওয়া। তাহলে যখনই আমি লিখলাম যে আই হ্যাভ কাম বাই এ লেটার, এর অর্থ হচ্ছে আমি একটি চিঠি পেয়েছি। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকলো যে ভার্ব প্লাস তার সাথে আমাদের যদি কোনো প্রিপোজিশন যুক্ত থাকে, তাহলে ওই দুইটা ওয়ার্ড মিলে আমরা সাধারণত সেটাকে আমরা কি বলছি, ভার্ব ফ্রেজ। ওকে, তাহলে আমাদের ভার্বটা ছিল কাম এবং তার সাথে অলরেডি আমাদের কি যুক্ত হয়ে গেছে, প্রিপোজিশন অলরেডি যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা এই বিষয়টা সর্বোপরি একটু মনে রাখবো যে ভার্বের সাথে যদি এরকম কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে থাকে, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলছি, ভার্ব ফ্রেজ আমরা বলতেছি। তাহলে আমাদের গ্রুপ ভার্ব যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমরা কি বলতে পারবো, গ্রুপ মানে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারবো। কারণ গ্রুপ ভার্ব মানেই যে ভার্বের সাথে আমাদের বেসিক্যালি কি যুক্ত থাকবে, প্রিপোজিশন যুক্ত থাকবে। তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন এই দুইটা মিলেই আমরা মূলত কি ইউজ করে থাকি, ভার্ব ফ্রেজ আমরা বলে থাকি।
যেমন আমি যদি এখানে লিখি যে হি উইল অলওয়েজ, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি স্ট্যান্ড বাই ইউ। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ, সে সবসময় তোমার পাশে দাঁড়াবে। তো আমরা জানি স্ট্যান্ড মানে হচ্ছে আমাদের কি দাঁড়ানো, আর স্ট্যান্ড বাই আমরা যেটা বলছি দ্যাটস, এটাকে আমরা সাধারণত কি বলতেছি গ্রুপ ভার্ব। তাহলে এই যে ভার্ব, তার সাথে অলরেডি কি যুক্ত হয়ে গেল, প্রিপজিশন যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে যে ভার্বের সাথে যদি এরকম কোনো প্রিপজিশন যুক্ত হয়ে থাকে দ্যাট, সেটাকে আমরা সাধারণত কি বলতেছি গ্রুপ ভার্ব বলছি। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের থাকতেছে যে ভার্বের সাথে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়ে থাকে দ্যাটস, এবং প্রিপজিশন শুধু যুক্ত হয়ে কিন্তু হবে না, আমাদের অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি সিম্পলি বলি স্ট্যান্ড, সিম্পলি স্ট্যান্ড যদি বলি, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, আর স্ট্যান্ড বাই মানে কি বিপদে কারো পাশে দাঁড়ানো। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে স্ট্যান্ডের সাথে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় দ্যাট, সেটাকে আমরা সাধারণত কি বলছি গ্রুপ ভার্ব বলছি। তাহলে গ্রুপ ভার্বের বিষয়টা আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে গ্রুপ ভার্ব আসলে অ্যাকচুয়ালি কিভাবে হয় বা কিভাবে হয়ে থাকে। বেসিক্যালি আমাদের কাছে বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তাহলে ভার্ব ফ্রেজ আমরা আশা করি বুঝতে পেরেছি, যদি এটা একটু কম আসে তারপরও যেহেতু আমরা আলোচনা করছি ফ্রেজ সম্পর্কে, অতএব সবগুলো নিয়ে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। এরপরে আমাদের লেখার বিষয় হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে। অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ওকে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে কোনটা, যে অ্যাডভার্ব ফ্রেজ আলোচনা করার আগে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের জানতে হবে যে অ্যাডভার্বটা আমরা সাধারণত কিভাবে পাই বা কিভাবে আমাদের সাধারণত আসতে পারে। তো অ্যাডভার্বটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে পেতে পারি যে যদি আমরা ভার্বকে কি করে থাকি হোয়াই, হোয়েন, হয়ার, হাউ। হোয়াই, হোয়েন, হয়ার এবং হাউ আমি লিখে দিব, সমস্যা নাই, আমি একটু মুখে আগে বলছি এরপর লিখে দিচ্ছি। ভার্বকে যদি আমরা কি করে থাকি হোয়াই, হোয়েন, হয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো দ্যাট, সেটাকে আমরা কিন্তু কি বলে থাকি অ্যাডভার্ব বলে থাকি। বাট এখন কিন্তু আমরা অ্যাডভার্ব করছি না, আমরা করছি কি হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এখন আমরা যেটা লিখলাম যে ভার্বকে আমাদের চারটা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই, হোয়েন, হয়ার আর হচ্ছে আমাদের কি হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিই। কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে দ্যাট, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে আমরা এখানে যে কথাটা বললাম যে আমরা ভার্বকে সবসময় হোয়াই, হোয়েন, হয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমাদের কি করতে হবে কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো দ্যাট, সেটাকে আমরা সাধারণত কি বলতেছি অ্যাডভার্ব ফ্রেজ বলতেছি। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত থাকে, যেমন আমি একটু উদাহরণ দিই, আর ফ্রেজ মানে কিন্তু প্রিপজিশন যুক্ত ওয়ার্ড, কারণ আমরা জানি যে প্রিপজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ফ্রেজ, আর কনজাংশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি ক্লজ বলে থাকি। যেমন আমি এখানে লিখলাম যে দ্য কার রানস, বানানটা একটু ভুলে গেল, দ্য কার রানস, এখানে আমি লিখলাম হচ্ছে কি উইথে, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি গ্রেট স্পিড, উইথে তার সাথে আমি এখানে কি লিখলাম গ্রেট, তার সাথে আমরা এখানে কি লিখলাম স্পিড। এখন আমি যদি বলি এই সেন্টেন্সে আমাদের ফ্রেজ কোনটা, তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে উইথ এ গ্রেট স্পিড, আমি এখানে কি করলাম প্রিপজিশন দিয়ে যুক্ত করলাম, তাহলে এটাকে আমরা কি বলছি ফ্রেজ বলছি। তাহলে এখন আমাদের এই যে চারটা ডাব্লিউএস ওয়ার্ড আমি লিখে দিয়েছিলাম, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি হোয়াই, হোয়েন, হয়ার, হাউ, এই চারটার ভিতর থেকে যেটা ম্যাচ করে এই ডাব্লিউএস ওয়ার্ডটা দিয়ে আমরা কি করব কোয়েশ্চেন করব। তাহলে এখন আমি যদি কোয়েশ্চেন করি হাউ দ্য কার রানস, গাড়িটা কিভাবে চলে উইথ এ গ্রেট স্পিড, তাহলে এই যে আমরা ভার্বকে কোয়েশ্চেন করলাম হাউ দিয়ে, তার বিপরীতে আমরা যে ফ্রেজটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমাদের কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এইটাই যে আমরা ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করলাম, তার বিপরীতে আমরা যে উত্তরটা পেলাম দ্যাট, সেটাকে আমরা কি বলছি অ্যাডভার্ব ফ্রেজ বলতেছি। তাহলে একটা আমাদের গেল। এরপরে যদি আমরা লিখি, যেমন আমি এখানে লিখলাম যে হি কুড নট কাম, হি তার সাথে যদি আমরা লিখি কুড নট কাম, হি কুড নট কাম, এখানে লিখলাম বিকজ অফ হিজ ইলনেস, হ্যাঁ বিকজ অফ হিজ, তার সাথে আমি এখানে কি লিখলাম ইলনেস। তাহলে একটু যদি খেয়াল করি হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে বিকজ অফ হিজ ইলনেস দ্যাট, এটাকে আমরা এখানে কি বলতেছি আমরা বলতেছি হচ্ছে আমাদের কি ফ্রেজ। ওকে, ভালো কথা। তাহলে আমি যখন লিখলাম যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে আমরা অলরেডি কিন্তু ফ্রেজ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমি যদি এখানে কোশ্চেনটা করি হোয়াই হি কুড নট কাম, কেন সে আসতে পারে নাই,
এর উত্তরটা হচ্ছে বিকজ অফ ইজ ইনলেস। তার মানে ওই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ডের কথা আমি বলেছিলাম, লিখে দেওয়া আছে, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি এই চারটার ভিতরে এই সেন্টেন্সে ম্যাচ করলো কোনটা, হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলাম। তার বিপরীতে যে আমরা প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড বললাম, দ্যাট সেটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমি হোয়াই দিয়ে আমরা কোয়েশ্চেন করলাম সেন্টেন্সে, তার বিপরীতে যে ফ্রেজটা পেলাম সেটাকে আমরা কি বলতেছি, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমাদের হাউ দিয়ে গেল, হোয়াই দিয়ে গেল, এখন আমাদের দুটো বাকি আছে, একটা হচ্ছে হোয়েন আর হচ্ছে আমাদের কি, হোয়ার। এই দুটোতে দেখি আমরা পাই কিনা। যেমন আমি এখানে লিখলাম যে হি কেম হেয়ার, হি কেম হেয়ার, এরপরে লিখলাম হচ্ছে কি ইন দ্য মর্নিং, হি কেম হেয়ার ইন দ্য, তার সাথে আমি কি লিখছি, মর্নিং। তাহলে আমাদের এখানে ফ্রেজ কোনটা আমরা পেলাম, ইন দ্য মর্নিং, দ্যাটস এটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ। ওকে, ভালো কথা। এখন আমি যদি এখানে কোশ্চেন করি যে হোয়েন হি কেম হেয়ার, তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে ইন দ্য মর্নিং। তাহলে এই যে আমি ভার্বকে হোয়েন দিয়ে কোশ্চেন করলাম, তার বিপরীতে যেটা উত্তর পেলাম সেটাকে আমরা কি বলছি, অ্যাডভার্ব ফ্রেজ আমরা বলছি। তাহলে আমাদের এখানে হোয়েন দিয়ে কোশ্চেন করা হয়ে গেছে, তার বিপরীতে যে আমরা প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড পেলাম, দ্যাট সেটাকে আমরা কি পেলাম, সেটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কোনটা, হোয়ার। যে হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমাদের কিভাবে হইতে পারে। যেমন আমি বললাম হি ওয়ার্কস, আমি এখানে লিখলাম হি ওয়ার্কস অ্যাট হিজ, তার সাথে যদি আমি লিখি হচ্ছে অ্যাট হিজ ওন ওয়ার্ক প্লেস, ওন, তার সাথে আমি এখানে কি লিখলাম, ওয়ার্ক প্লেস। ওকে, ভালো কথা। এখন আমাকে যদি বলা হয় যে এখানে আমরা কি বের করব, ফ্রেজ বের করব, বা ফ্রেজ কতটুকু, তাহলে এই অ্যাট থেকে শুরু করে এই প্লেস পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের কি একটা ফ্রেজ। এখন আমি যদি কোয়েশ্চেন করি যে হোয়ার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করে, অ্যাট ইজ ওন ওয়ার্ক প্লেস, তাহলে এই যে হোয়ার দিয়ে আমরা কোয়েশ্চেন করলাম এবং তার বিপরীতে আমরা যে উত্তরটা পেলাম, দ্যাট সেটাকে আমরা সাধারণত এখানে কি বলছি, আমরা বলতেছি হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমাদের সবসময়ের জন্য যেটা মনে রাখতে হবে যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে তার বিপরীতে আমরা যে ফ্রেজটা পাবো, দ্যাট সেটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পেলাম যে অ্যাডভার্ব ফ্রেজটা পেতে গেলে অবশ্যই আমাদের সেন্টেন্সে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে মাস্ট বি কোয়েশ্চেন করতে হবে। কারণ যেভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাডভার্বটাকে বের করতে পারি, ঠিক অনুরূপভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে কি বের করতে পারবো, অ্যাডভার্ব ফ্রেজটাও কিন্তু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো আশা করি অ্যাডভার্ব ফ্রেজটা কিভাবে হয় বা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, এগুলো আমরা ভালোভাবে শিখলাম। তো আমরা এই ক্লাসিফিকেশন অফ ফ্রেজের এটাকে আমি পার্ট 1 হিসেবে ধরছি, কারণ আমরা এরপরে পার্ট 2 করব। কারণ এক পার্টের মধ্যে সবগুলো যদি দেই তাহলে আমাদের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ এটা আমাদের পার্ট 1 এর ভিতরে আমি ইনক্লুড করলাম। তো আশা করি এই তিনটা ফ্রেজ আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাসিফিকেশন অফ ফ্রেজের পার্ট 1-এ, আমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমরা কমেন্টগুলো লিখবো যে আসলে আমাদের কি সমস্যা বা কিভাবে বুঝতে পারতেছি না। বাট ক্লাসিফিকেশন ফ্রেজটা কিন্তু আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন বা যে কোনো জবের ক্ষেত্রে আমাদের সাধারণত এটা লাগে। তো আশা করি আমরা এই পার্ট 1-এর মানে ক্লাসিফিকেশন ফ্রেজের পার্ট 1-এ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ভার্ব ফ্রেজটা সবাই বুঝতে পেরেছি। তো থাকবেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের সাথে এবং আমাদের দেখতে থাকবেন আমাদের আপলোড করা সমস্ত ভিডিওগুলি। প্রত্যেকটা ভিডিও অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন করে আমরা করার চেষ্টা করেছি। আমাদের কষ্টটা সার্থক তখনই হবে যখন কারো এই ভিডিওগুলো বিন্দুমাত্র কারো উপকারে থাকবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আগামী পর্বে পার্ট 2-তে ক্লাসিফিকেশন অফ ফ্রেজের দ্বিতীয় পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাসিফিকেশন অফ ফ্রেজের পার্ট 1 এখানে শেষ করছি।